তো আজকের মাইক্রো কন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম ডিজাইনের লেকচার 5 হচ্ছে। তো আমরা আজকে যেটা দেখব, এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? পিডিএফ স্ক্রিনটা? জি স্যার, দেখা যাচ্ছে। তো আজকে আমরা এই ইসে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, যেগুলো আমরা এর আগে আমরা 7-8টা দেখছিলাম। 7-8টা কি বলে, 7-8টা ইনস্ট্রাকশনের নাম আমরা দেখছিলাম। সেগুলা সম্পর্কে একটু জাস্ট আমি একটু বলি। যেমন কি 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 দেখছিলাম আমরা, সেটা হচ্ছে প্রথমে দেখছিলাম মুভ, তারপর দেখছি সোয়াপ, দেন অ্যাড, এসইউবিবি, আইএনসি, ডিইসি, এমইউএলডিআইভি, এই 8টা ইনস্ট্রাকশনস আমরা দেখছিলাম। তো এইগুলা দিয়ে আমরা কি কি, আমরা কিছু ছোটখাটো কাজ করব, ছোটখাটো প্রোগ্রাম দেখব, এবং এই পরীক্ষায় কি রকম ভাবে কোয়েশ্চেন থাকতে পারে সে সম্পর্কেও একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো প্রথম এক্সাম্পল হচ্ছে খুবই সিম্পল এক্সাম্পল, যে রাইট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ফর ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার ফর দ্য ফলোইং প্রবলেম অর ইকুয়েশন। ইকুয়েশনটা কি? একটা ইকুয়েশন দেওয়া আছে বা দেওয়া থাকবে, এবং বলা হবে যে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লেখো। ঠিক আছে? তো s ইকুয়াল টু x প্লাস y মানে কি? দুইটা নাম্বার যোগ করতেছি, সেটা প্রোগ্রাম। এটা আমরা আগেও দেখে আসছি। অ্যাড এর ক্ষেত্রে আমরা দেখে আসছি। যেমন এই যে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা বলার আগে উপরের লাইনটা একটু এক্সপ্লেইন করি, এটার মানে কি। এটা হলো প্রত্যেকটা প্রোগ্রামের মিনিমাম 3টা এরকম কলাম থাকে, মিনিমাম 3টা কলাম। প্রথম কলামের নাম হচ্ছে লেবেল, সেকেন্ডটা নেমোনিক কোড অথবা শুধু কোড, আর লাস্টেরটা হচ্ছে মিনিং। এইটার উদ্দেশ্য কি? লেবেলের উদ্দেশ্য হচ্ছে এখানে আমাকে বুঝানো যে লাইন নাম্বার, যেমন এখানে 4টা লাইন আমি দেখতেছি, তো 4টা লাইন নাম্বার এখানে থাকবে, লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন 4, এভাবে থাকবে। জি এটার স্যার। উদ্দেশ্য হচ্ছে যে প্রোগ্রামে যখন আমি যদি কোনো কারণে ভুল করি, তখন প্রোগ্রাম অটোমেটিক্যালি আমাকে জানাবে যে এত নম্বর লাইনে ভুল আছে। তো এইটা আমাদের লেখা বা ম্যান্ডেটরি না, এটা আমরা কম্পালসারি বা ম্যান্ডেটরি না, এটা আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। কম্পিউটার বা প্রোগ্রাম নিজেই বুঝবে যে এইটার লাইন নাম্বার এত, এটার লাইন নাম্বার এত, আর এন্টার দিলেই লাইন নাম্বার বেড়ে যাবে। তারপর আরো একটা লেভেলের আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে, তোমরা যেমন, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বুঝতে ইজি হবে তোমাদের। সেটা হচ্ছে, যেমন ধরো ফেসবুকে অনেক সময় আমরা বিভিন্ন ফ্রেন্ডকে ট্যাগ করি, স্ট্যাটাসে ট্যাগ করি, অথবা কখনো ফটোতে ট্যাগ করি। এই ট্যাগের মানে কি? এই ট্যাগের মানে হচ্ছে, যখন আমি ওই জায়গায় ক্লিক করব, ওই নামের উপরে ক্লিক করব, সেটা স্ট্যাটাসে হোক অথবা ছবিতে হোক, যেটাতেই হোক, যখন আমি ট্যাগ করব, তার তখন তার প্রোফাইলে চলে যাবে অটোমেটিক্যালি। ক্লিক করলেই আমি ওই তার প্রোফাইলটা ওপেন হয়ে যাবে, ওই প্রোফাইলের পেজটা চলে আসবে। তো লেভেলের কাজও সেরকমই, যে এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেভেল, আমি যেরকম লাইন 1, লাইন 2 বলছি, সেটা না বলে আমি লাইনের নাম দিতে পারি। যেমন এই লাইনের একটা নাম আছে, ধরে নিলাম এই লাইনের নাম হচ্ছে জেব্রা, কথার কথা। এই লাইনের নাম হচ্ছে এলিফ্যান্ট, এই লাইনের নাম হচ্ছে লায়ন, কথার কথা, জাস্ট এক্সাম্পল হিসেবে জি বলতেছি। স্যার। জি স্যার। তো এইটা দিয়ে বুঝাবে যে লায়ন যেখানে আছে সেইখানে যাও, অথবা সেই লাইনে যাও, জেব্রা যেখানে আসে সেই লাইনে যাও যাও। তো এই রকম ভাবে আমরা ট্যাগিং এর কাজটা করতে পারি, লেভেল সেই কাজটা করে। তো তবে এইটা আমাদের ম্যান্ডেটরি না, যেটা করতে হবে প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ফেসবুকের ট্যাগিং এর ওটাও কিন্তু একটা কোড, কোডের মাধ্যমেই হচ্ছে ওখানেও। ওই কোডকে বলা হয় অ্যাঙ্করিং, বাট অ্যাঙ্করিং ট্যাগ ওটাকে বলা হয়ে থাকে।
তো আমরা ফেসবুকের প্রোগ্রামিং অথবা ওয়েবসাইটের প্রোগ্রামিং এ যাচ্ছি না, আমরা যেহেতু মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং এ আছি। দুইটার প্রোগ্রামিং এর স্টাইল ডিফারেন্ট, শুধু বোঝানোর জন্য আমি এই কথাগুলো বললাম। তো এখন এর পরের অংশ হচ্ছে নেমোনিক কোড। এটার মানে হচ্ছে নেমোনিক শব্দটা আসে যখন আমরা এরকম যে কোনো কোনো কিছুকে এইভাবে বড় ক্যাপিটাল লেটারে কোনো কিছু বুঝাই, এইরকম ভাবে যদি কোনো কিছু লিখি, ফর এক্সাম্পল ট্রিপলি। আমি যদি এখানে লিখি ট্রিপলি, ট্রিপলি তো তোমরা জানোই, তোমরা ট্রিপলি ডিপার্টমেন্টে পড়তেছো। এটার মানে কি? ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। এই এত বড় একটা শব্দের ছোট নাম। এরকম ভাবে সিএসি আছে, ধরো আরো আছে আই ট্রিপলি। এটা শুনছো কেউ আই ট্রিপলি? স্যার আই ট্রিপল এটা কি স্যার? আইতে কি হয়? আচ্ছা, আই ট্রিপলি হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। এখন বুঝছি স্যার। ঠিক আছে, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এদের কাজ হচ্ছে যে পুরো ওয়ার্ল্ডে ট্রিপলি, সিএসি এবং খুব সম্ভবত আইসিটি, এই তিনটা, ট্রিপলি, সিএসি, আইসিটি, কমিউনিকেশন, আরো 4-5টা ই আছে। কমিউনিকেশন অবশ্য ট্রিপলির মধ্যেই পড়ে। তো এই সমস্ত ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সকল টিচার বা স্টুডেন্টরা রিসার্চ কাজ করতেছে, সেই রিসার্চ কাজকে পাবলিশ করার কাজ হচ্ছে এই আইট্রিপলির ইন্টারন্যাশনালি। ঠিক আছে, যেমন তোমাদের ইউনিভার্সিটি মানে প্রাইম ইউনিভার্সিটিতে এইরকম স্কোপটা এখনো সেরকম ভাবে তৈরি হতে পারেনি, কিন্তু বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে, বুয়েট কুয়েট, এরা এরা এই সমস্ত ইউনিভার্সিটি থেকে দেখা যায় প্রতি বছরই হয়তোবা 100টা 200টার মতো পেপার পেপার বা রিসার্চ ওয়ার্ক পাবলিশ হয়। পুরো বাংলাদেশ থেকে হয়তোবা আরো বেশি হয়, পুরো ওয়ার্ল্ড থেকে তো আরো বেশি হবে। অ্যারাউন্ড আমার যতটুকু ধারণা প্রতি বছর 1 লক্ষের মতো পেপার বা পাবলিশ হয়, মানে রিসার্চ ওয়ার্ক পাবলিশ হয়। তো এইটা পাবলিশ করার কাজ হচ্ছে আইট্রিপলি এই অর্গানাইজেশনের। এরকম আরো অনেক কিছু আছে, যেমন ধরো বাংলাদেশেরই আর যদি কিছু বলি, যেমন বাংলাদেশের কি আছে এরকম কিছু বলো তোমরা, যেমন পিজিসিবি নাম শুনছো? এরকম নাম শুনছো কিছু? পিজিসিবি, ডিইএসসিও, ডেস্কো, নাম ডেস্কা, শুনছি স্যার, নাম শুনছি ইজিসিবি। তারপর হচ্ছে এগুলো আমি ইলেকট্রিক্যালের উপর বেস করে যেগুলো আছে সেগুলো বলতেছি, এগুলো সবই ইলেকট্রিক্যাল বেস। তারপর হচ্ছে আরো কিছু কয়েকটা নাম বলি, ধরো যদি ই হিসেবে বলি, পলিটিক্স এর হিসেবে বা রাজনীতির ক্ষেত্রে যদি আমরা বলি যে কি রকম আছে, বিআরটিসি এরকম একটা আছে, বিআইডব্লিউটিসি এরকম আরো একটা আছে। তো এইগুলার মিনিং আমি আপাতত আমরা যাব না, জাস্ট সংক্ষেপে একটা জাস্ট বলবো। ধরো পিজিসিবি, এটা হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ, এবং এইটা হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির গ্রিডের সাথে যারা কাজ করে। যদিও আমি ডিটেল হয়তো এখন বলতে পারতেছি না, আমার নিজের খেয়াল নেই, বাট তোমাদের অনেক টিচার এখানে চলে গেছেন, পিজিসিবি তে চলে গেছেন। প্রতি বছরই দেখা যায় 2 থেকে 3বার সার্কুলার হয় এদের। বেশি নেয় না, তবে প্রতি বছরই দেখা যায় 2 থেকে 3বার সার্কুলার হয়। তো এইগুলা যদিও সবগুলো নেমোনিক না, এগুলাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন ইংলিশে, মানে অনেক বড় শব্দের সংক্ষিপ্ত রূপ। তো নেমোনিক সেভাবেই প্রোগ্রামিং এর ক্ষেত্রে বলা হয়ে থাকে। এটা নেমোনিক শব্দটা নরমালি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা কম্পিউটার টার্মিনোলজির ক্ষেত্রে
কম্পিউটার টার্মিনোলজির ক্ষেত্রে ইউজ হয়, যেমন মুভ, এটা অ্যাকচুয়ালি পুরো শব্দ হচ্ছে MOVE, কিন্তু সংক্ষেপে আমরা জাস্ট MOV লিখতেছি। অ্যাড, এটা কি অ্যাডিশন, অ্যাডিশনের সংক্ষিপ্ত ADD, এবং এটা ক্যাপিটাল লেটারে লিখতেছি। HLT, এটার পুরো ফর্ম হচ্ছে, মানে পুরো স্পেলিং হচ্ছে HALT, হল্ট। হল্ট মানে হচ্ছে থামো, স্টপ, থেমে যাও। তো আমরা এটাকে সংক্ষেপে HLT লিখতেছি। তো কম্পিউটারের ক্ষেত্রে এই রকম ভাবে যদি আমরা কোনো কিছু লিখি তখন সেটাকে নেমোনিক কোড বলা হয় থাকে। আর এই আরো একটা বিষয় আছে, নেমোনিক কোড গুলা নরমালি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ হয়, অ্যাসেম্বলি, ঠিক আছে। আর এছাড়া আরো কোড আছে, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোড, যেমন সি, জাভা, পাইথন, এদের যে কোড, এদেরকে আলাদা করে নেমোনিক কোড বলা হয় না, জাস্ট কোড বলা হয়। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা করে নেমোনিক কোড এই শব্দটা ইউজ করা হয়। আচ্ছা, মিনিং তো তোমরা এমনি বুঝতে পারতেছো, এখানে বোঝানোর তেমন কিছু নাই। জি স্যার। এইটা, এই লাইনের মানে কি, এটাই হচ্ছে কথা। এই লাইনের মানে হচ্ছে a ইকুয়াল টু এক্স, মানে এখানে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে যদি আমরা সি ল্যাঙ্গুয়েজ বা পাইথন ল্যাঙ্গুয়েজ, জাভা ল্যাঙ্গুয়েজে যদি লেখি, অথবা নরমালি যদি আমরা বুঝতে চাই এটা মানে কি, তার মানে হচ্ছে এখানে এই কলামে সেটা লিখতে হয়। এবং এই কলামটাও ম্যান্ডেটরি না, শুধুমাত্র নেমোনিক কোডটা মাস্ট থাকতে হবে। লেভেল থাকতেও পারে, নাও থাকতে পারে, মিনিং থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমরা কি করবা, তোমরা করবা যদি রিটেন পরীক্ষা হয়, হয়তোবা রিটেন ছোটখাটো হয়তো একটা নিব। আর পরীক্ষা সম্পর্কে, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আমি আগামী সপ্তাহে বলবো তোমাদের। তো এই মিনিং, মিনিংটা লিখে যদি তোমরা কাজ করো তখন তোমাদের বুঝতে ইজি হবে যে এটা কিভাবে কাজ করতেছে। কারণ আমি পরীক্ষায় তো আর এস ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই দিব না। যে রুলস আছে যে 50% কমন থাকবে ফ্রম ক্লাস লেকচার, আর 50% আনকমন থাকবে বোঝার জন্য যে তুমি কতটুকু বুঝতে পারছো। এবং ওই আনকমন থেকেই দেখা যাবে তোমার গ্রেডটা ডিফাইন হয় যে তুমি কি বুঝতে পারছো, কতটুকু তুমি পড়াশোনা করছো, কতটুকু তুমি মনে রাখতে পারছো। এখানে মুখস্থ অর্থ না, বুঝতে পারছো কিনা। প্রোগ্রামিং এ মুখস্থ কিছু নাই, মনে রাখতে, বুঝতে হবে যে এই কোডটা কেন আমি এভাবে লিখছি। তো এইখানে এখন এটা এক্সপ্লেন করি, খুব ইজি জিনিস। যেমন মুভ a, x ইকুয়াল টু এত, মুভ b, y এত নিলাম, তারপর অ্যাড a, b যোগ করে দিলাম। খুবই সিম্পল, তেমন কোনো কিছুই না। এখন যদি পরীক্ষা এরকমও থাকতে পারে যে এক্স এবং ওয়াই এর দুইটা মানও দিয়ে দেওয়া আছে, যদি মান দিয়ে দেওয়া থাকে তাহলে প্রোগ্রামটা লেখো এবং সেটার পরে প্রোগ্রামের রেজাল্টটা বের করো। তো এখন জাস্ট আমি প্রথমে মান বসাইলাম, a এর মান 2, b এর মান 5, অ্যাড করলাম, আসলো এত। রেজাল্টে কি হবে, রেজাল্টে কিন্তু তুমি যে যে রেজিস্টার ইউজ করছো, এ বি, এই দুই রেজিস্টারের মানটা লিখতে হবে, ফাইনাল ভ্যালু কি হয়। এখানে খেয়াল কর, একটু আমি এক্সপ্লেন করি, এটা বোঝার একটু আছে এখানে অল্প একটু হলেও। যে এখানে আমি মুভ এ 0 to h লিখছি, কোয়েশ্চেনে কিন্তু 2h আছে, আমি এখানে 0 to লিখছি। তুমি যদি 0 to নাও লেখো, শুধু 2 লেখো, তাও কিন্তু প্রোগ্রাম কাজ করবে। বাট রেজাল্ট যখন দেখতে যাবা, রেজাল্টে তোমাকে কিন্তু এইভাবে 07 আকারে সে দিবে, ঠিক আছে। কারণ হচ্ছে এটা লাস্ট ক্লাসে বা কোন এক ক্লাসে আমি বলছিলাম যে এ হচ্ছে একটা রেজিস্টার যেখানে 8টা ফ্লিপ ফ্লপ আছে, 8 বিটের একটা রেজিস্টার, এবং প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের একটা ভ্যালু দিতে হবে, সেটা হয় 0 নয় 1 দিতেই হবে, না দিলে সে কাজ করবে না। তুমি যদি ইনপুটে না দাও, সামনের জিরোটা যদি ইনপুটে না দাও, সে অটোমেটিক ভাবে ধরে নিবে সামনে 0 আছে। যে কারণে যখন সে রেজাল্ট প্রিপারেশনের কাজ করবে, প্রসেসিং করবে, তখন সে এটা ধরে নিবে সামনে 0, এই 2 এর সামনে 0 আছে, ধরে নিয়ে যা হয় সে ক্যালকুলেশন করবে, করে তারপর তোমাকে রেজাল্টটা কিন্তু সে ওভাবেই দেখাবে যে 8 বিটের রেজাল্টটা কি আসে সেটা দেখাবে। সে 4 বিটের রেজাল্ট দেখাবে না, সে 8 বিটের রেজাল্ট দেখাবে।
তোমাকে এটা তখন বুঝে নিতে হবে যে আচ্ছা এইটা কেন এরকম আসছে। এবং আরো একটা বিষয় খেয়াল করো, এখানে মুভ এ ইকুয়াল টু এত 2h 02h, মুভ বি ইকুয়াল টু 05h আমি নিলাম। তাহলে প্রথমে এ এর মান 2, বি এর মান 5 অথবা 0205। এরপর অ্যাড যখন করতেছি, এই অ্যাড করার পর a প্লাস বি ইকুয়াল টু কত আসবে? 2 যোগ 5 ইকুয়াল টু 07। তো এর মান অ্যাকচুয়ালি এখন 2 2 থেকে চেঞ্জ হয়ে 7 হয়ে গেছে। তো এই জন্য এর মান হচ্ছে 7, কিন্তু বির মান কিন্তু রয়ে গেছে, বির মান কিন্তু চেঞ্জ হয়নি। তো বির মান রয়ে গেছে, বি ইকুয়াল টু 05। সে কারণে আমার এখানে এই রেজাল্টটা এইভাবেই আমরা লিখবো। আমরা শুরুতে এর মান 2 ছিল, কিন্তু সর্বশেষে এর মান 7, যেটা ক্যালকুলেশনের কারণে চেঞ্জ হয়ে গেছে। তো এইরকম ভাবে স্যার একটু স্যার খেয়াল এই জায়গায় যদি ভ্যালু 3টা দেওয়া থাকতো স্যার। ভ্যালু 3টা বলতে কি রকম? স্যার যেমন এক্স এর জন্য ওয়াই এর জন্য আবার যদি জেড দিয়ে দিত, জেড যেমন 4 দিত, তখন আমরা অ্যাড করতাম কিভাবে স্যার তিনটা একসাথে? মানে 3টা নাম্বার, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার এক্সাম্পল পরে আছে। তুমি যেহেতু বলছো, আমি এখনই তোমাকে দেখাই দিচ্ছি। এটা একটু অন্যরকম ভাবে দেখো। সেটা হলো এখানে একটা লিখছি, মুভ এ কমা এক্স, ধরো এক্সই রাখলাম, নাম্বার আমাদের আর আপাতত দরকার নেই। মুভ বি কমা ওয়াই, জি তারপর স্যার। আমি করতেছি অ্যাড এ কমা বি। হ্যাঁ, জি স্যার। এটা আমি করলাম, হল্ট লিখলাম না, এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি না, এটা না লিখলে অটোমেটিক ধরে নেবে হল্ট আছে। এখন এইটার ক্ষেত্রে আমি দুইটা জিনিস বলবো, তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা যেটা আছে সেটা দিয়ে দেই। ধরো এখানে তুমি চাচ্ছ, কি লিখলাম এটা, ও, ধরো তুমি চাচ্ছ আরো একটা নাম্বার আছে, এখন ওই নাম্বারটা কোথায় রাখবা? তোমার কোনো মনে আছে? বলতে পারবা কোন জায়গায় রাখলে ভালো হবে? স্যার মানে স্যার কোন? সি দেন, সি জেড না, দিলাম। সি, সি তো রেজিস্টারই নাই, তাহলে কিভাবে সি তে ও রাখবো? সি তাহলে নামে তো কোনো তো জায়গাই রেজিস্টার নেই। নাই। জি স্যার। আহ, স্যার R0 বা R1 দেওয়া যাবে? হ্যাঁ, R0 অথবা R1 হবে। যেমন ধরো R0 দিলাম, R0 কমা জেড, এরকম একটা ভ্যালু দিলাম। জি স্যার। এখন এই তিনটা আমি কিভাবে যোগ করব? তুমি যদি চিন্তা করো একটু অন্যভাবে, আমি তোমাদেরকে আগে এক্সাম্পল দেই, তারপর এটা বলি। যেমন ধরো তিনটা নাম্বার আছে, 5, 2, 6। এটা তুমি যোগ করবা, 5, 2, 6। আমি পাশে পাশেও লিখতে পারতাম, এভাবেও লিখতে পারতাম, প্লাস এভাবেও লিখতে পারতাম, প্লাস, যেভাবেই লিখি না কেন, তুমি এই যে 5 যোগ 2 যোগ 6, এক্স ওয়াই জেড ধরে নিলাম, 5 যোগ 2, 5, 2, 6 আছে। এই এই ক্যালকুলেশনের প্রসেসটা একটু বলতে পারবে আমাকে, যে তোমাকে যদি যোগ করতে বলা হয় তুমি কিভাবে যোগ করবা? একেবারে অল্প অল্প করে বলো। স্যার এটা তো সরাসরি অ্যালজেব্রার মতো, সরি স্যার, ম্যাথের মতো, যে রেজাল্ট 13 হবে, যে সব যোগ হয়ে যাবে। হ্যাঁ, কি এই প্রসেসটাই বলো। 13 তো সবার শেষে, শুরুতে কি হবে? একেবারে প্রসেস প্রথম স্টার্ট থেকে প্রথম স্যার, বলো। স্যার আমরা তো পিছন থেকেই যোগ করি, যদি ধরি তাহলে প্রথম 6 এবং 2 যোগ হবে স্যার। কেন পিছন বা থেকে যোগ করতে? প- এটা কে বলছে? সামনে তো করা যায় স্যার, যেমন প্রথম 5 এবং 2 যোগ সামনে হবে সব স্যার। সময়, সব সময় সাথে সামনে থেকে হয়, সব সময় সামনে থেকে হয় এভাবে। তো নিয়ম হচ্ছে 5 আর 2 প্রথমে যোগ করব, জি যোগ স্যার। জি করে স্যার। আসলো 7, জি স্যার। 7 এর সাথে আমি 6 যোগ করব, যোগ করে আসলো 13। তাহলে জি আমি স্যার। এখানে লিখবো, এখন প্রথমে এই জায়গায় লিখবো ধরো
3 লিখলাম। এরপর যদি 5-এর আগে আরো কিছু থাকে, যেটা নাই আপাতত, যদি থাকে তাহলে কি করব, ধরে নিলাম এখন যেহেতু নাই তার মানে কি আছে, 0 আছে, 0 আছে। সব 0 লিখলাম। 0 লেখার পর সাথে যেহেতু এখানে যোগ করে 13 আসছিল, কিন্তু একটা জায়গায় তো একটার বেশি নাম্বার লেখা যায় না, একটা সেই এক যে এক্সট্রা আসছে সেটা অ্যাকচুয়ালি কি হবে, সেটা কিন্তু পরের লাইনে যোগ হবে, যোগ হবে। সেটা সেই কারণে এইভাবে চলে আসবে, সামনের লাইনে যাবে। জি তো স্যার। এই যে 3, এই 3টা অ্যাকচুয়ালি আসতেছে এই লাইন বরাবর, আর এই 1 আসতেছে এর সামনের লাইন বরাবর। জি তো স্যার। এখানে এই যোগের প্রসেস হচ্ছে 2টা করে যোগ করব। 5 আর 2 প্রথমে করলাম, যোগ করার পর যেটা পেলাম সেটার সাথে থার্ডটা যোগ করব। তো জি স্যার। এখানে যদি আমরা আসি এই জায়গায়, তখন কাজ করবে এইভাবেই, যে প্রথমে আমরা এ বি যোগ করলাম, যোগ করে যে ভ্যালুটা আসে কোথায় স্টোর হচ্ছে বলো? স্যার যোগ এতে স্যার। যোগ করার পর এ তে থাকতেছে, তো এর সাথে এখন আর 0 যোগ করব। আর 0 যোগ হবে। জি স্যার। যদি আমি এখন এর সাথে আর 0 যোগ করি তাহলে ওভারঅল আমি 13 পেয়ে যাব। জি স্যার। এটা হচ্ছে প্রসেস, এইভাবে জি স্যার, আমাদেরকে বুঝতে যোগ পারছি করতে স্যার। হবে। তো এখানে এখন আরেকটা বিষয় এটা একটু বলার, যেটা সম্ভবত শীটে নাই। এই এই জিনিসটা এখন যদি আমরা দেখি, এই এতটুকু বিষয় আছে, এটার পরিবর্তে আমি চাচ্ছি যে আমরা 3টা লাইনের পরিবর্তে 2টা লাইনে এই প্রোগ্রামটা করব, এটা কি করা সম্ভব? এই 3 লাইনে এখানে আছে, আমি চাচ্ছি আরেকটা প্রোগ্রাম লিখব, কিন্তু সেটা হবে সেম কাজই করবে, কিন্তু সেটা 2 লাইনে করবে। এটা কিভাবে করা সম্ভব, একটু কেউ আইডিয়া দিতে পারবা? স্যার না, পারবো না মনে আছে। আচ্ছা, এটা এটাও সহজ আছে। সেটা হচ্ছে আমি এই লাইনটা লিখব না, এখানে কি করব, এর সাথে আমি প্রথমে এক্স যোগ করছি, এক্স লোড করছি, তাহলে এই জি প্রথম স্যার। লাইনে এক্স চলে আসছে। সেকেন্ড লাইনে আমি বি লিখবো না, আমি এখানে ওয়াই লিখবো। তাহলে হবে কি, ডাইরেক্ট এর ভ্যালু এক্স আছে, এর সাথে ওয়াই যোগ করে দিচ্ছি, তো ডাইরেক্ট 2 লাইনে প্রোগ্রামটা হয়ে গেছে। এইটা আহ, আহ, 3 লাইনের পরিবর্তে 2 লাইন করছি। এখন তোমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হলো, কোনটা ভালো, 3 লাইনেরটা ভালো না 2 লাইনেরটা ভালো, এবং কেন? স্যার দুই দুই লাইনেরটাতে ভালো স্যার। হ্যাঁ, 2 লাইনেরটা ভালো। প্রোগ্রামিং এর ক্ষেত্রে সব ক্ষেত্রেই যে প্রোগ্রামিংই হোক না কেন, যত কম লাইন লিখবো, যত যত ছোট। ছোট কোড লিখবো, তত ভালো প্রোগ্রাম। কারণ হচ্ছে এই 3 লাইন, ধরো 3 লাইনের পরিবর্তে আমি যদি একটু বড় করে চিন্তা করি, এটা অ্যাকচুয়ালি 300 লাইন আর এটা 200 লাইন। 300 লাইন, প্রত্যেকটার জন্য যদি প্রত্যেকটা লাইনে যদি 1 সেকেন্ড করে সময় লাগে, তাহলে এখানে 300 সেকেন্ড সময় লাগবে, আর এখানে 200 সেকেন্ড সময় লাগবে, তাহলে অবশ্যই 100 সেকেন্ড কম সময় লাগতেছে এইখানে। বুঝা গেছে এটা? তো এই জন্যই যত ছোট প্রোগ্রাম হবে তত জি স্যার। দুইটা অনেকগুলা সুবিধা পাওয়া যায়। 1 নম্বর সুবিধা হচ্ছে প্রোগ্রামটা শর্ট, যে কারণে মেমোরি কম লাগবে। 2 নম্বর হচ্ছে প্রোগ্রামটা ফাস্ট কাজ করবে, দ্রুত কাজ করবে আর বড় প্রোগ্রামের চেয়ে। 3 নম্বর হচ্ছে প্রোগ্রামের ইফিসিয়েন্সি বাড়বে, যেহেতু প্রোগ্রাম ফাস্ট হচ্ছে, অফকোর্স ইফিসিয়েন্সি বাড়বে। আচ্ছা, এখন আমরা এর পরেরটায় আসি। সিম্পল জিনিস, এখানে জাস্ট বিয়োগের কাজ করতেছি। তো বিয়োগের ক্ষেত্রে কি করব, অ্যাড এর জায়গায় সাব দিয়ে দেব। জি স্যার। একই স্যার। একই জিনিস, জাস্ট যোগের জায়গায় বিয়োগ, বাকি সব সেম। এখন এক্স এর মান যদি 12, ওয়াই এর মান যদি 2 হয়, তাহলে অ্যান্সার কত আসবে? 10। 10। জি স্যার। এই 10 আসছে। সেম সিমিলার ওয়েতে যদি এখন আমি মাল্টিপ্লাই এ যাই, গুণ, গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে জাস্ট এবি মাল্টিপ্লাই এবি। এখানে আর0 আর1 এগুলো
দেয়া যাবে না, এই একটাই ফরম্যাট আছে। তো এক্স এর মান দিলাম, এটা দিলাম, যা যা আসে জাস্ট এটা আমরা আগের ক্লাসগুলোতেও দেখছি। এখন যদি ভ্যালু এরকম 2 2 হয়, তাহলে 2 2 যদি আমরা বসাই তাহলে 2 × 2 0 4 এবং b = 0 0। এখানে এখন এটা একটু এক্সপ্লেন করতে হবে, আমরা একটু এসে যাই। আচ্ছা, এখানেও আমরা বলতে পারবো। সেটা হলো, যখন আমরা খুব সম্ভবত আমি এটা থিওরি যখন পড়ছিলাম আমরা লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে, তখন আমরা এই মাল্টিপ্লাই এ বি বিষয়টা পড়ে আসছিলাম, তারপর একটু রিভাইজ জি করে স্যার। নিচ্ছি। সেটা হলো, যখন আমরা গুণ করব, গুণ ফলটা কিন্তু অ্যাকচুয়ালি 2 ডিজিটের আসবে না, 4 ডিজিটের আসবে। তো যে কারণে এই 4 ডিজিটের শেষের 2 ডিজিট এ তে থাকবে আর পরের সামনের 2 ডিজিট বি তে থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি ক্যালকুলেটরে যাই, তাহলে তোমাদের এটা বোঝাতে ইজি হবে। এই ক্যালকুলেটরে যদি আমরা আসি, তখন এখানে এই ক্যালকুলেটরটা তো দেখা যাচ্ছে। এই ক্যালকুলেটরে যদি আমরা আসি, তো ধরে নিলাম 52 মাল্টিপ্লাই 89 এরকম নাম্বার আছে। সবসময় তো আর 2 2 থাকবে না, নাম্বারটা বড় 2 ডিজিটের যে কোনো নাম্বার। এখন যদি এরকম দেই 52 এবং 89 কে যদি গুণ করে ইকুয়াল দেই, তখন দেখো রেজাল্ট কিন্তু আসতেছে এই 4 ডিজিটের একটা নাম্বার আসতেছে, হেক্সাডেসিমাল ক্যালকুলেশন। তো এই হেক্সাডেসিমাল ক্যালকুলেশনের তখন এটা তো এ তো এত বড় রেজাল্ট রাখতে পারে না, যে জি কারণে স্যার। এই E2 যেটা শেষের দুইটা, এটা থাকবে এ রেজিস্টারে, অ্যাকুমুলেটর রেজিস্টার। আর সামনের যে দুইটা আছে 2B, এই 2B টা যাবে বি রেজিস্টারে। যেই এখানে যেই নাম্বারই ক্যালকুলেশন করা হোক 2 ডিজিটের, নিয়ম এটাই যে শেষের দুইটা এ তে, সামনের দুইটা বি তে আসবে। এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লাস ওয়ার্কের মতো বলবো, এটা ক্লাস ওয়ার্ক বা হোমওয়ার্ক যেটাই বলো, তোমাদের এটা চিন্তা করে দেখবা যে আমি এটা তোমাদের নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো, না হয় যদি পারো আজকেই বলবা। সেটা হলো যে 2 ডিজিটের হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বার কি, এবং সর্বোচ্চ নাম্বার যেটা হবে ধরে নিলাম ওটা এ তেও লোড করছি, সেই সেম নাম্বার বি তেও লোড করছি, লোড করে গুণফলটা কত আসে সেটা আমাকে দিতে হবে। সেটা তুমি আজকে দাও বা নেক্সট ক্লাসে দাও, তোমার ইচ্ছা। আবারও বলি কোয়েশ্চেনটা কি। যেমন আমরা যখন দশমিক সংখ্যা নিয়ে কাজ করি, 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? 99, 99। জি স্যার। এরপর কিন্তু 3 ডিজিট শুরু হয়ে যায় 100। জি দুই স্যার। ডিজিটের 2 ডিজিটের হেক্সাডেসিমালের সর্বোচ্চ নাম্বার কোনটা, এবং ওই সেম নাম্বার যদি আমি এ এবং বি তে লোড করি, লোড করার পরে যদি গুণ করি, তাহলে গুণ ফলটা কি আসে, এ আর বি এর মান কি আসে, সেটা তোমরা বের করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবা, অথবা পারলে গ্রুপেও স্যার। মেসেজ দিতে পারো বা স্যার। এখনো বলতে পারো। হ্যাঁ বলো। স্যার 2 ডিজিটের হচ্ছে স্যার সর্বোচ্চ নম্বর হচ্ছে 99 স্যার। এটা তো ডেসিমাল নাম্বারে, হেক্সাডেসিমালে বলতেছি। হেক্সাডেসিমেলে 2 ডিজিটের সর্বোচ্চ নাম্বার হচ্ছে স্যার আপনার ডাবল এফ স্যার। শিওর? জি স্যার, ডাবল এফ। আচ্ছা, ডাবল এফ যদি হয়, ফাহমি তোমার কোন আইডিয়া আছে? না স্যার, আইডিয়া নেই। আচ্ছা, ডাবল এফ যদি হয়, তুমি তো অ্যান্সার দিয়ে দিছো, ঠিকই আছে, ডাবল এফ হবে। জি স্যার। তো ডাবল এফ যদি হয়, তখন এটা ক্যালকুলেশনটা দেখি কি আসে। ডাবল এফ মাল্টিপ্লাই ডাবল এফ যদি আমরা করি, ইকুয়াল দিলে দেখো রেজাল্ট আসবে FE01। জি স্যার। তার মানে হচ্ছে 01টা থাকবে এ তে আর FE থাকবে বি তে। জি স্যার। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার। 99 ইন্টু 99 যেরকম সর্বোচ্চ 2 ডিজিটের ডেসিমাল নাম্বারে, হেক্সাডেসিমালে এরকম সর্বোচ্চ হচ্ছে FF। জি স্যার। আচ্ছা, এখন
সিমিলার ওয়েতে জাস্ট এখন ভাগ আগের মতোই, কিছুই না, জাস্ট এখানেও এ আর বি রেজিস্টারেই সবকিছু হবে, এ ভাগ বি। এবং যদি আমি এখানে এক্সাম্পল হিসেবে 4 আর 2 যদি দেই, তাহলে ভাগফলটা থাকবে এ তে আর ভাগশেষ থাকবে বি তে। এরকম একটা গত ক্লাসেও আমরা দেখে আসছি। যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ফর এক্সাম্পল ধরো আমরা ক্যালকুলেটরে যাই, এফ 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 হচ্ছে 255, ধরো এফ এফ কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? এফ এফ কে 5 দিয়ে যদি ভাগ করি তখন রেজাল্ট আসতেছে 33, ঠিক আছে? এখানে যেহেতু এই ক্যালকুলেটরটা দশমিকের এটা দেখাইতে পারে না, ধরে নিলাম এখানে খেয়াল করে দেখি যে এফ এফ অ্যাকচুয়ালি, এই যে খেয়াল করে দেখো 255, ডেসিমালে 255। তো এটাকে যদি 5 দিয়ে আমরা ভাগ করি, অবশ্যই এখানে এটা দেখো 51 আসতেছে। 51 ইন্টু 5 কত? 51 ইন্টু 5 হচ্ছে 255, আর হেক্সাডেসিমালে 51 ইজ ইকুয়াল টু 33। তো এই 33 বা 33 যে ভ্যালুটা, এটা থাকবে এ রেজিস্টারে, আর বি রেজিস্টারে থাকবে 0, কারণ এখানে এই ভাগফলের জন্য কোনো ভাগশেষ নাই। তোমাদের পরীক্ষায় কিন্তু এমন কোনো জরুরি না যে ভাগশেষ নাই সব সময় এরকম ক্যালকুলেশন দেওয়া হবে। যদিও কঠিন নাম্বার দেওয়া হবে না, যে পারবাই না এরকম নাম্বার দেওয়া হবে না, অবশ্যই ক্যালকুলেশন করতে পারবা, অল্প সময় ক্যালকুলেশন করতে পারবা, এরকম নাম্বারই দেওয়া হবে। আচ্ছা, আমরা আরো কিছু একটু দেখি, তাহলে এই টপিকটা শেষ হয়ে যাবে। বেশি বেশি কিছু নাই। আমরা দেখছিলাম এই এই ভাগ পর্যন্ত এতক্ষণ দেখলাম। এরপরে আরো 2-3টা ছোটখাটো প্রোগ্রাম আছে, তাহলে এই টপিকটা শেষ হয়ে যাবে। হয়তো 10 মিনিট লাগবে ওভারঅল। তো আরেকটা প্রোগ্রাম মনে করলাম s equal to twice x, এরকম একটা ভ্যালু আমরা যদি দেই, তো এটার জন্য কি হবে? এটার জন্য হবে, ধরো এই যে x এর x আমরা a তে লোড নিলাম, b তে আমরা 2 নিলাম, মাল্টিপ্লাই যদি করি তখন আমাদের এই টুয়াইস এক্স টা চলে আসবে। এখন একটা কোয়েশ্চেন আসে, আমরা এর আগে মাল্টিপ্লাই এ দেখছি যে বি এর একটা ভ্যালু আমরা পাচ্ছি, বি ইকুয়াল টু সামথিং ভ্যালু আসতেছে 0 স্যার। তো এইখানে আমরা কিছু লিখি নাই। কেন লিখি নাই? কারণ আমরা এক্স এর মান জানি না। যদি এক্স এর মান জানি তখন আমরা ওই 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 কাজটা করব, যে এর শেষের দুইটা এ তে, সামনের দুইটা বি তে। কিন্তু যেহেতু এক্স এর মান এটা আননোন একটা ভ্যালু, তো আমরা ওই ওই পার্টটা স্কিপ করছি এখানে, কারণ আমরা বলতে পারতেছি না বি ইকুয়াল টু কি হবে। তো এইরকম জাস্ট একটা ধরে নিলাম যে এরকম এই ক্যালকুলেশন করে এরকম একটা আসবে। যদি পরীক্ষায় এরকম থাকে যে এক্স এর মান দেওয়া নেই, তো তোমরাও এভাবেই করে রেখে দিবা। জি স্যার। আচ্ছা, তো এরকম আসলে এখন পরীক্ষায় ধরো এরকম টুয়াইস এক্স এর জায়গায় 4x আছে, কি করবা? জাস্ট এখানে 4 বসাবা, সিম্পল। একই রকম ভাবে s ইকুয়াল টু x স্কয়ার। x স্কয়ার মানে কি? একই নাম্বারকে দুইবার গুণ করা। জি স্যার। তো প্রথমে যেটা করব, x এর মান নিলাম এখানে, তারপর b তে আমরা কি করব? b তেও আমরা সেই সেম ভ্যালুই কিন্তু লোড করব। আমরা চাইলে এখানে b ইকুয়াল টু a লিখতে পারি, আবার b ইকুয়াল টু x ও লিখতে পারি। যেটাই লিখি না কেন একই কাজ হবে। করে মাল্টিপ্লাই করে দিলে x স্কয়ার আমরা পেয়ে যাব। এখন যদি x এর মান আমরা জানি বা পরীক্ষায় যদি দেয়া থাকে, তখন ওভারঅল ক্যালকুলেশন করে a আর b এর মান আমরাও সেটাও বের করব। তোমাদের এরপরে আসতেছে x 3x স্কয়ার। এখানে খেয়াল করো আমরা যেটা কি করছি, এই টুয়াইস x এবং x স্কয়ার এই দুটোকে একসাথে করে দিছি।
3x স্কয়ার। তো এইটা কিভাবে করা সম্ভব? প্রথমে যেটা করা হলো সেটা হচ্ছে, এখানে খেয়াল করো যে আমরা এটাকে এই 3x স্কয়ার কে বলতে পারি 3 ইনটু x ইনটু x, এরকম ভাবে বলতে পারি। জি স্যার। যে কারণে এই x এর ভ্যালুটা আমরা কি করলাম, x এর ভ্যালু আমরা b তে লোড করছি। b তে লোড করে মুভ a, 3 করলাম এবং মুভ b, x করলাম, করে একটা ভ্যালু পেলাম এবং এখানে অবশ্যই মাল্টিপ্লাই করে আমরা এরকম একটা ভ্যালু পাবো। যেহেতু মানে একটা 3x ভ্যালু এখানে আসবে, কিন্তু আমরা এটাও জানি যে এই সময় b এর মান চেঞ্জ হয়ে গেছে, b কিন্তু আর এখন আর x নাই। সো আমাদেরকে এখন আরো একটা লাইন করা দরকার ছিল, এটা আমি করি নাই এখানে, সিম্পলিসিটির জন্য আমি করি নাই। যে মনে করে নিছি আমরা এখানে এটা ছোট সংখ্যা, x এর মানটা ছোট, বড় সংখ্যার ক্ষেত্রে আবার প্রোগ্রামিংটা অন্যরকম হবে। ছোট সংখ্যা যদি হয় তখন আমরা দেখব যে এই গুণ যখন আমরা করব, 3 নম্বর লাইন যখন আমরা করব, তখন b এর মান 0 আসবে। ছোট সংখ্যার ক্ষেত্রে b এর মান গুণ করার পরে 0 আসে। তো এখন এই যে 0 আসছে, সেই 0-র পরিবর্তে আমাকে কিন্তু আবার এই মুভ bx করতে হবে, না হলে আমি পরে আর এখানে সেকেন্ড যে x টা ছিল, দুইবার x গুণ করতে হবে, সেই গুণটা করতে পারবো না। তো এইটার জন্যই পরবর্তীতে আবার নিলাম, নেয়ার পর আরেকবার মাল্টিপ্লাই করলে তখন আমরা ওভারঅল বলতে পারতেছি যে a এর মান এখন 3x স্কয়ার। b এর মান আমাদের দরকার নেই, যেহেতু x এর মান দেওয়া নেই। পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক থাকে, এটাতে অ্যাকচুয়ালি মান দেয়া থাকবে না, এটা জাস্ট তোমাদেরকে ক্যালকুলেশনটা, এই প্রোগ্রামটা লিখতে বলা হবে। অথবা প্রোগ্রাম হয়তো বা এরকম থাকতে পারে যে 4টা অপশন দেওয়া আছে, মাল্টিপল টাইপ কোশ্চেন, 4টা অপশন দেওয়া আছে এবং বলা হবে কোনটা সঠিক প্রোগ্রাম, সিলেক্ট করো। জি স্যার। এরকম ভাবে প্রোগ্রাম থাকবে, কোশ্চেন থাকবে। তারপর স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার। এই পর্যন্তই রাখবো। আচ্ছা, জি স্যার। একটু জাস্ট দেখে নেই কি আছে। এটা একটু বড় আছে, বুঝাইতে একটু সময় লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে এটা বলে দেই, এই যে সাদেক মনে হয় কোশ্চেনটা করছিলা, 3টা নাম্বার যদি থাকে তখন আমরা কি করব? এই জি যে স্যার। এই 30 নম্বর কোশ্চেন, সেটা 30 নম্বর কোশ্চেনের অ্যান্সার, সেটা 3টা নাম্বার থাকলে কি করা হয়েছে, একটা নাম্বার লোড, আগে এটা দেখাই, একটা নাম্বার লোড করলাম, 2টা নাম্বার লোড করলাম, যোগ করলাম, জি স্যার। থার্ডটা লোড করলাম, ওই থার্ডের সাথে প্রথমটার রেজাল্টের সাথে যোগ করলাম, যেটা আমি একটু জি আগে স্যার। দেখাইছি। ওই একই সিস্টেম। জি স্যার। একই সিস্টেম, এবং এটাকে আরো শর্ট করে উপরে দেওয়া হয়েছে, আমি এক ডাইরেক্ট যোগ করব। প্রথমে 91 যোগ করলাম, তারপর 25 এর সাথে ডাইরেক্ট যোগ করলাম, আবার লাস্টের নাম্বারটা ডাইরেক্ট যোগ করলাম। এখানে আমার দেখো 91, 25, 3a সেম নাম্বারই রাখা আছে। তো এইখানে 6 লাইনের প্রোগ্রাম হচ্ছে, আর এখানে 4 লাইনের প্রোগ্রাম হচ্ছে। তো অবশ্যই এই প্রথম ওয়েটা বেটার। ভালো। জি স্যার। ঠিক আছে, এইটা 30 নম্বর কোশ্চেন পড়াই দিলাম, আর মাঝখানে 2টা কোশ্চেন বাকি থাকতেছে খুব সম্ভবত। হ্যাঁ, মাঝখানে এখান থেকে বাকি থাকতেছে 28 নম্বর কোশ্চেন থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব। জি স্যার। তো তোমাদের একটু থামো, অ্যাটেন্ডেন্সটা কে আছে, ফাহমিদ আর সাদেক। ঠিক আছে, আজকে জি তাহলে স্যার। ক্লাস এখানেই আমরা শেষ করলাম, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ স্যার। ওকে, আল্লাহ হাফেজ। Almost.